আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব হচ্ছে অসমো রেগুলেশন। তো অসমো রেগুলেশন এই জিনিসটা আসলে কি? অসমো রেগুলেশন, এই অসমো শব্দটা আসছে হচ্ছে অসমোসিস এইখান থেকে, যার মানে হচ্ছে অভিস্রবণ। আর রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ। তো অভিস্রবণ, নিয়ন্ত্রণ, অভিস্রবণ, নিয়ন্ত্রণ। তো অভিস্রবণ কি, এটা তো আমরা প্রিভিয়াস চ্যাপ্টার গুলোতে পড়ে আসছি, এই জন্য এইখানে এটা আলোচনা করলাম না। ক্লিয়ার? পরবর্তীতে ওই চ্যাপ্টার যদি আমরা আবার আলোচনা করি তখন দরকার হলে আবার বিশ্লেষণ করব। তো অসমো রেগুলেশন মানে হচ্ছে অভিস্রবণ নিয়ন্ত্রণ। তো অভিস্রবণ নিয়ন্ত্রণের মাধ্যমে দেখা গেল আমাদের দেহের ভিতরে পানির ভারসাম্য বজায় রাখা হয়। পানির কি রাখা হয়? ভারসাম্য বজায় রাখা হয়। এই জন্য আমাকে বলছে অসমো রেগুলেশন কাকে বলে, বলছে এটা একটা এমন প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের দেহের পানির ভারসাম্য বজায় রাখা হয়। এটাকেই আমরা বলতেছি অসমো রেগুলেশন। এখন দেহে যে পানির ভারসাম্য বজায় রাখি সেটা কিভাবে? তো আমরা প্রিভিয়াস ইয়াতে পড়ে আসছি যে আমাদের রক্তের ভিতরে দেখা গেছে আমরা যখন প্রথম কোনো খাবার গ্রহণ করি তখন রক্তের মধ্যে দেখা গেছে অনেক দূষিত পদার্থ মিশে। তো এই দূষিত রক্তটা হচ্ছে কোথায় প্রবেশ করে? বৃক্কে। তো বৃক্কের ভিতরে হচ্ছে আমার ওই যে নেফ্রন নামক একটা অঞ্চল আছে যেখানে আমার মূত্র উৎপাদন হয়। কি উৎপাদন হয়? মূত্র উৎপাদন হয়। তো ওই নেফ্রনে আমার যখন রক্তটা প্রবেশ করে তখন তো আমরা এই প্রিভিয়াস পর্বে পড়ে আসছি যে গ্লোমেরুলাসে ওইটা হচ্ছে ছাঁকনির মতো ছাকা হয়। এরপর গ্লোমেরুলাস থেকে আমার আস্তে আস্তে ওইটা দেখা গেছে ওই যে রেনাল টিউবেল অংশে যায়। রেনাল টিউবেলের মধ্যে তোমার একটা হেনলির লুপ বলে একটা জায়গা আমরা চিত্রে করছি না? ওই হেনলির লুপ থেকে হচ্ছে তোমার আবার ওই রক্তটা দেখা গেছে আরো পরিশোধিত হয়ে ওইখান থেকে বেশি পরিমাণে পানি বের হয়ে আসে। তো হেনলির লুপ থেকে যে পানিটা বের হয়ে আসে, এই পানি বের হয়ে আসে হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায়। কি প্রক্রিয়ায়? অভিস্রবণ প্রক্রিয়ায়। কথাটা বুঝছি? তো হেনলির লুপ থেকে এই পানিটা দেখা গেছে অভিস্রবণ প্রক্রিয়ায় আমার কখনো বেশি আসতেছে আবার কখনো কম আসতেছে। তো কখন বেশি আসে? যখন আমার দেহে দেখা গেছে পানির পরিমাণ বেশি থাকে তখন তো আমার পানি বেশি লাগবে না। তখন দেখা গেছে যে হেনলির লুপ থেকে পানিটা একটু কম পরিমাণে শোষিত হয়, দেহে কম পরিমাণে পানি আসে। আর যখন আমার দেহে পানির পরিমাণ হচ্ছে কম থাকবে তখন হেনলির লুপ থেকে পানিটাকে একটু বেশি পরিমাণে আসবে। কথাটা বুঝতে পারছি? তো এই যে রক্ত থেকে আমার এই যে পানিটা যে ছেকে পানিটা যে আমার দেহে আসতেছে, এটা মূলত এই হেনলির লুপ থেকে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে আসতেছে। কি প্রক্রিয়ার মাধ্যমে আসতেছে? অভিস্রবণ। আবার এই অভিস্রবণটা কি নিয়ন্ত্রিত ভাবে হইতেছে, এই জন্য রেগুলেশন বলছে। যে এমন না যে সবসময় অভিস্রবণের মাধ্যমে একই পরিমাণে পানি বের হয়, এমন না। নিয়ন্ত্রিত ভাবে বের হয়। কিভাবে বের হয়? নিয়ন্ত্রিত ভাবে। তো কেন নিয়ন্ত্রিত ভাবে, এই বিষয়টা যদি আবার একটু বুঝায় বলি। ধরো তুমি যখন পানি যদি বেশি পরিমাণে পান করো তাহলে তোমার দেহের যে রক্ত আছে এই রক্তের মধ্যে পানির পরিমাণ বেশি থাকবে। অর্থাৎ রক্তের, আমরা বলি রক্তের আয়তন তখন বেড়ে যায়। রক্তের আয়তন যেটা আছে এটা তখন বেশি হয়ে যায়। কথাটা বুঝছি? তাহলে যখন আমরা বেশি পরিমাণে পানি গ্রহণ করব, পানিটা যখন আমি কি করব? বেশি পরিমাণে গ্রহণ করব, ক্লিয়ার? তখন রক্তের যে আয়তনটা আছে এই আয়তনটা বেশি হবে। রক্তের আয়তন যদি বেশি হয়, রক্তের আয়তন যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের অগ্র মস্তিষ্কে হাইপোথ্যালামাস নামক একটা জায়গা আছে, এইখান থেকে তোমার একটা হরমোন নিঃসরণ হয়। যে হরমোনটার নাম হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। অ্যান্টি ডাই ইউরেটিক, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। বুঝতে পারছি? তো এই হরমোনটা হচ্ছে বের হয়। তো এই হরমোনটা দেখা গেছে তখন যখন রক্তের আয়তন বেশি থাকে তখন এই হরমোনটা একটু কম পরিমাণে বের হয়। হরমোনটা কি হয়? একটু কম পরিমাণে বের হয়। তাহলে এই যে হরমোনের যে নিঃসরণ এটা তখন একটু কি থাকে? কম থাকে। এই হরমোন যখন কম থাকে তখন আমার দেখা গেছে ওই যে রেনাল টিউবেলের হেনলির লুপ যে আছে ওইখান থেকে তখন সে হচ্ছে এই পানিটা বের করে আনে। কথাটা বুঝছি? তো যেহেতু এটা কম থাকে তখন কম পরিমাণে কি করে? পানি বের করে আনে।
মানে আমি যে বললাম যে হেনলির লুপ থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি আসে, এই পানিটা আনার ক্ষেত্রে সহায়তা করে এই হরমোনটা। কথাটা বুঝছি? এই হরমোন যখন কম থাকবে তখন পানি কি করবে? কম পরিমাণে হচ্ছে নিয়ে আসবে। কথাটা কি বুঝতেছি? তাহলে অ্যান্টিডাইইউরেটিক হরমোন এটা যখন কম থাকে তখন আমার ওই যে পানি যে শোষণ করা হয় হেনরির লুপ থেকে, ওই পানি শোষণ বা তুমি এটা বলতে পারো যে পানির পুনর্শোষণ, এভাবে লিখতে পারো যে পানির যে পুনর্শোষণ, এই পানির পুনর্শোষণ যেটা আছে এইটা তখন একটু কম হয়। পানির পুনর্শোষণটা কি হয়? কম হয়। বুঝতে পারছি? পানি পুনর্শোষণ যদি কম হয় তাহলে তখন অবশ্যই আমার মূত্রের পরিমাণ বেশি হবে। কথাটা বুঝছি? রক্ত থেকে মূত্র বেশি তৈরি হবে, তখন তখন পানিটা একটু কম হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, কথা বুঝতেছি তো? এটা কিন্তু আমাদের আগের সিকোয়েন্সে কথাটা দিতে হবে, হ্যাঁ, আগের যে চিত্রটা পড়লাম। তাহলে এখন আসো, তাহলে সেই পরিমাণে আমার মূত্রের পরিমাণটা কি থাকবে? বেশি থাকবে। এবং তখন মূত্রটা কি পরিমাণে হয়? আমরা বলি 16 লিটার পার মিনিট। 16 লিটার পার মিনিট। বিষয়টা বুঝছি তো? এই হচ্ছে বিষয় যে আমার অভিস্রবণ প্রক্রিয়ায় রক্তটা যখন পরিশোধিত হইতে থাকে, ওই যে আমার নেফ্রনের ভিতর দিয়ে, তারপরে রেনাল টিউবওয়েলের হেনলির লুপ, ওইখান থেকে তো পানি পুনঃশোষণ হয়। এটা হয় হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। এখন আমি বললাম পানি শোষণটা বেশিও হইতে পারে, কমও হইতে পারে। ক্লিয়ার? তার মানে অভিস্রবণ কমও হইতে পারে, অভিস্রবণ বেশিও হইতে পারে। তাহলে অভিস্রবণ নিয়ন্ত্রণ হইতেছে এখানে। এই নিয়ন্ত্রণটা কার মাধ্যমে হইতেছে বললাম? এই হরমোনটার মাধ্যমে। ক্লিয়ার? এই হরমোনটা যখন কম থাকবে তখন পানি পুনঃশোষণ কম করবে, মূত্র তখন কি হবে? বেশি তৈরি হবে। তাহলে দেখো, ওই যে তোমার দেহে তুমি যখন পানি বেশি পরিমাণে গ্রহণ করছো, বেশি পরিমাণে গ্রহণ করার কারণে মূত্র বেশি তৈরি হয়ে গেল, তাহলে পানির পরিমাণটা তোমার দেহ থেকে কমে গেল। এইভাবে পানির ভারসাম্যটা কি বজায় রইল। বিষয়টা বুঝছি? আবার ধরো যদি বিপরীতটা হয়, যে আমার পানির পরিমাণটা হচ্ছে কম, পানির পরিমাণটা কি কম, অর্থাৎ দেহে তুমি পানি মানে পানি তুমি কম খাইছো আর কি, ফলে দেখা গেছে তোমার রক্তে পানির পরিমাণ কম থাকবে। দ্যাট মিন্স রক্তের আয়তনটা তখন কমে যাবে। বুঝছি? এই যে রক্তের আয়তনটা কি হবে? কম হবে। রক্তের আয়তন যদি কমে যায় তখন তোমার দেখা গেছে এই হরমোন নিঃসরণটা কি হয়? বেশি হয়। তখন তোমার এই যে অ্যান্টি ডাইউরেটিক যে হরমোনটা আছে, যে অ্যান্টি ডাই ইউরেটিক ইউরেটিক হরমোন, এই হরমোনটা দেখা গেছে তোমার কি হবে? তখন বেশি পরিমাণে বের হবে। ক্লিয়ার? তো হরমোন যদি বেশি হয় তাহলে সে পানির পুনর্শোষণটা বেশি করবে। তাহলে এই যে পানির যে পুনর্শোষণ যেটা আছে এই ঘটনাটা বেশি হবে। পানির পুনর্শোষণ এই ঘটনা আমার তখন কি হবে? বেশি হবে। তো পানির পুনর্শোষণ যদি বেশি হয়, পানির পুনর্শোষণ যদি বেশি হয়, আহ, তাহলে সেই ক্ষেত্রে তোমার মূত্র কি হবে? কম পরিমাণে হবে। বুঝতে পারছি? পানির পরিমাণ বেশি হইতেছে, তাহলে মূত্র কি হবে? কম হবে। কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ, মূত্র উৎপাদনটা তখন কি হয়ে যাবে? কমে যাবে, যেহেতু পানি বেশি শোষণ করে নিয়ে আসতেছে। তাহলে দেখো, তুমি যে কম পানি খাইছিলা, তোমার দেখা গেছে মূত্র তাহলে কম পরিমাণে হইতেছে, পানি শোষণ বেশি হইতেছে, তাহলে পানির ভারসাম্য বজায় থাকতেছে। বিষয়টা বুঝলাম তো? তখন মূত্র কম বলতে কি পরিমাণে হয়? আমরা বলি 0.5 লিটার পার মিনিট। 0.5 লিটার পার মিনিট। এই হচ্ছে আমার অসমোসিসের একেবারে মানে রিয়েল ফুল ঘটনাটা আমি তোমাদের বলে দিলাম। হ্যাঁ, তাহলে অসমোসিস মানেই হচ্ছে অভিস্রবণ নিয়ন্ত্রণ। অভিস্রবণ নিয়ন্ত্রণ মানে হচ্ছে আমার ওই যে হেনরির লুপ বা আমার যখন রক্তটা পরিশোধিত হইতে যায় ওইখান থেকে যে পানি পুনঃশোষণ হয়, এটা অভিস্রবণ প্রক্রিয়ায় হচ্ছে আমাদের দেহে আসে এবং নিয়ন্ত্রিত ভাবে। কিভাবে কি হয় সেটা তো আমি বলেই দিলাম। তো এই হচ্ছে বিষয়। ব্রিককে পাথর, এই বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করব। তো আমাদের বইয়ে ব্রিককে পাথর নিয়ে হচ্ছে আলোচনাটা একদম সম্পূর্ণ একসাথে করা আছে। সেই আলোচনাটাকে আমি একটু জাস্ট একটু সাজায় পার্ট বাই পার্ট একটু করে দিছি, যেন তোমাদের পড়তে সুবিধা হয়। কথা বুঝতে পারছি? তো প্রথমেই আসো, এই বৃক্কের যে সমস্যাটা, বৃক্কে বিভিন্ন সমস্যা কেন হয়, তো সেটা আমাকে প্রথমেই বলে দেওয়া আছে যে কিডনির প্রদাহ। প্রদাহ জিনিসটা বুঝি? প্রদাহ জিনিসটা কি? প্রদাহ হচ্ছে মূলত ধরো যে আমার কোনো একটা অঙ্গে আমি যদি একটা আঘাত করি, তো আঘাত করলে আঘাতের বিনিময়ে এইখানে আমার এখানে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়,
ধর একটা চিমটি কাটলাম, ফলে ফলে এখানে একটু লাল হইলো বা একটু জখমের মতো হইলো, এগুলাকে বলা হয় হচ্ছে প্রদাহ। কথাটা বুঝছি? হ্যাঁ। তো কিডনির প্রদাহ মানে কিডনির ভিতরে কোনো একটা ইনফেকশন হইলো বা কোনো ঘায়ের মতো কিছু একটা হইলো, তো এগুলাকে আমরা বলি হচ্ছে কি কিডনির প্রদাহ, প্রস্রাবের সমস্যা, তারপর হচ্ছে কিডনিতে পাথর ইত্যাদি। এই সকল কারণেই আমার দেখা গেছে যে এই কিডনির যে স্বাভাবিক কাজকর্ম আছে এটাতে হচ্ছে বিঘ্ন ঘটে। এখন কারো কিডনিতে সমস্যা আছে কি না এটা বোঝার জন্য আবার কিছু লক্ষণ আমরা এখানে লিখে রাখছি যে কিডনি রোগ তার আছে কিনা। তো তোমাদের বই একসাথে করে আমি পার্ট বাই পার্ট করে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে শরীর ফুলে যাওয়া, প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া, রক্ত মিশ্রিত প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালা পোড়া করা, ঘন ঘন প্রস্রাব হওয়া, ক্ষেত্র বিশেষে অনেক সময় প্রস্রাব বন্ধ হয়ে যায়। কথাটা বুঝছি? তাহলে এইটা হচ্ছে আমরা এই জিনিসগুলা যদি দেখি তাহলে বুঝবো যে কিডনিতে কোনো একটা রোগ টোগ আছে। কথাটা বুঝছি? মানে এগুলো থাকলেই যে কিডনি রোগ হয়ে যাবে এমন না, এটা থাকলে আমরা একটা আইডিয়া করতে পারি যে হইতে পারে, তখন ডাক্তারের কাছে হচ্ছে পরামর্শ করা। কথাটা বুঝছি? এরপরে হচ্ছে আমার এই যে কিডনিতে পাথর আর কি, বৃক্কে পাথর, এটা কিভাবে হয়? তো বললো কিডনিতে ছোট আকারের পাথর জাতীয় একটা পদার্থের সৃষ্টি হয়। বিশেষ করে নর্মালি আমাদের অনেক সময় যে চর্বি টর্বি, হ্যাঁ, বা অতি বেশি ওজন থাকলে চর্বি তৈরি হয় না, তো এগুলা থেকেই অনেক সময় দেখা গেছে চর্বিগুলো জমে একেবারে শক্ত পাথরের মতো হয়ে যায়। তো কিডনিতে দেখা গেছে অনেক সময় এই যে পাথরগুলা জমা হয়, ওটাকেই আমরা বলি হচ্ছে কিডনির পাথর। কথাটা বুঝছি? তো কিডনিতে নরমালি পাথর হইলে প্রাথমিকভাবে খুব বেশি একটা সমস্যা মনে হয় না আমাদের। সমস্যা মনে হয় যখন ওই যে মূত্রনালীতে আমার দেখা গেল কিডনি পাথরটা চলে আসে, তো তখন ওই যে প্রস্রাবে বাধা তৈরি হয়, তখনই হচ্ছে আমাদের মূলত সমস্যাটা হয়। ক্লিয়ার? আচ্ছা। তো আজান হচ্ছে, বাকি অংশটা আমরা একটু আজানের পরে শুরু করি। তাহলে কিডনিতে পাথর হওয়ার ক্ষেত্রে আমরা বলি নর্মালি মেয়েদের থেকে পুরুষদের কি পাথর হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তোমাদের বইয়ে আছে, এই জন্য হাইলাইট করার জন্য আলাদা এই লাইনটা দিয়ে রাখছি। হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো বৃক্কে আমার পাথর হয়েছে কিনা, কিডনিতে পাথর হয়েছে কিনা এটা আমরা আবার বুঝবো কিভাবে? ক্লিয়ার? এইটা বোঝার জন্য আবার কিছু লক্ষণ আছে। আমরা খেয়াল করব যে অতিরিক্ত শারীরিক ওজন, যদি আমার শারীরিক ওজন একটু অতিরিক্ত হয়, তারপরে কিডনির সংক্রমণ খেয়াল করি। সরি, এখানে বৃক্কে পাথর হয় কেন, মানে পাথর হওয়ার কারণটা, মানে হয়েছে লক্ষণ কিনা সেটা পরে। বৃক্কে পাথর হয় কেন, পাথর হওয়ার কারণ এটা যদি আমরা ব্যাখ্যা করি, তো সেটা হচ্ছে অতিরিক্ত শারীরিক ওজন হওয়া। বেশি শারীরিক ওজন হলে যে আমি বললাম চর্বি জমে, এই চর্বি গুলাই পরে শক্ত হয়ে পাথর তৈরি করে। এবার হচ্ছে কিডনির সংক্রমণ। হ্যাঁ, কিডনিতে অনেক সময় দেখা গেল কোনো একটা ভাইরাস টাইরাস কিছু একটা সংক্রমণ হইতে পারে, বা সংক্রমণ জনিত যত রোগ আছে। এরপর হচ্ছে কম পানি পান করা, কম পানি পান করা। তো এগুলো কারণ হইলেই দেখা গেছে কিডনিতে আমার পাথর জমতে পারে। এরপর কিডনিতে যে পাথর জমছে কিনা এটা আমরা কোন লক্ষণ থেকে বুঝবো? তো কোমরের পিছনে হচ্ছে কি হবে, একটা ব্যথা অনুভব হবে। তারপর হচ্ছে তোমার প্রস্রাবের সাথে রক্ত বের হওয়া। এরপর হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর আসা, কাঁপুনি দিয়ে জ্বর আসা। তো মোটামুটি এই লক্ষণগুলো দেখলে আমি ভাবতে পারি যে কিডনিতে হয়তো পাথর আছে। ক্লিয়ার? এরপর আমরা ডাক্তারের সাথে পরামর্শ করতে পারি। লাস্ট, কিডনিতে যদি তোমার পাথর হয় তাহলে এটার প্রতিকার কি, মানে আমি ঘরোয়া ভাবে মোটামুটি কি প্রতিকার করতে পারি? তো আমরা সাধারণত অধিক পরিমাণে পানি গ্রহণ করব, বেশি বেশি পানি গ্রহণ করব। তারপর হচ্ছে ডাক্তারের কাছ থেকে আমরা ঔষধ গ্রহণ করতে পারি, ঔষধের মাধ্যমেই দেখা গেছে পাথর কি হয় আমার অপসারণ হইতে পারে। এরপরে আধুনিক যে পদ্ধতি আছে, এই পদ্ধতিতে দেখা গেছে তোমার একটা পরীক্ষা আছে বা একটা এই ট্রিটমেন্ট আছে, যেটার নাম হচ্ছে ইউরেটারোস্কোপিক। ইউরেটারোস্কোপিক, ইউরেটারোস্কোপিক দেখো, এটা যে ইউরেটার ওইখান থেকে আসছে আর কি। আমাদের ওই যে ইউরেটারের যে সমস্যাটা আর কি, ওইখানে একটা চিকিৎসা, ওই চিকিৎসার মাধ্যমে দেখা গেল যে আমার পাথর অপসারণ করা হইলো। আর হচ্ছে আলট্রাসনিক লিথট্রিপসি। আলট্রাসনিক মানে একটা উচ্চ আওয়াজ তৈরি করে আর কি। লিথট্রিপসি মানে যে পাথর ভাঙন আর কি, যে কোনো একটা উচ্চ সাউন্ড তৈরি করা হবে, যেখানে পাথর আছে ওইখানে তোমার একটা এই উচ্চ সাউন্ড তৈরি করা হয়, যে সাউন্ডের মাধ্যমে আমার এই পাথরটাকে ভেঙে ফেলে, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পাথরে পরিণত করে ফেলে। পরবর্তীতে ওইটা আমাদের দেখা গেছে যে মূত্রের মাধ্যমে বের হয়ে আসলো, কোনো একটা মাধ্যমে বের হয়ে আসলো।
আবার আমরা দেখা গেছে অস্ত্রোপচার, এটাও করতে পারি। ক্লিয়ার? অর্থাৎ ভিতরগত ভাবে চিকিৎসা করে পাথরটাকে বের করে নিয়ে আসা। তো এইরকম কোন অস্ত্রোপচার করা হইলো। তো এই হচ্ছে আমাদের কিডনিতে পাথর, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা। ক্লিয়ার? আচ্ছা।